ঘুমের মধ্যেই আওয়াজটা কানে এলো করিমজোলার। তাঁত ঘরে কেউ যেন হেঁটে চলেছে ঝুমঝুমি বাজাতে বাজাতে। আলতো ঠেলা দিল নাজমাকে। হ্যাঁ গো, শুনছো? এই ওঠো না। নাজমা ধর্মরিয়ে উঠে বসল। কি হয়েছে? এ কি, তুমি এমন ঘামছো কেন গো? ওই ওই শোনো শোনো, তাঁত ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে। নাজমা কান পাততেই শুনতে পেল আওয়াজটা। ভয়ে মুখ শুকিয়ে গেল তার। তখনই বলেছিলাম লোকটারে আমার ঠিক লাগছে না। করিমজোলা কঠিন মুখ করে একবার ভাবল, তারপর বিছানা ছেড়ে উঠল। আরে হলোটা কি? যাচ্ছ কোথায়? একবার দেখি তো গিয়ে, ঠিক কে ওভাবে হেঁটে বেড়াচ্ছে। করিমজোলা বিছানা ছেড়ে এগিয়ে গেল তাঁত ঘরের দিকে। খোলা জানলা দিয়ে ফিকে একটা আলো এসে পড়েছে ঘরে। সেই আলোয় করিম যা দেখল, তাতে তার বুকের রক্ত ভয় যেন হিম হয়ে গেল। করিম চাচা দাওয়ায় বসে হুঁকো টানছিল। দাওয়ার কুলুঙ্গিতে জ্বলছে একটা টিমটিমে আলো। সন্ধে গড়িয়েছে বেশ কিছুটা আগেই। করিম চাচার স্ত্রী মারা গেছে বছর 2 হলো। চাচার 3 ছেলে কাজের সূত্রে 3 জায়গায় থাকে। তাই স্ত্রী মারা যাবার পর চাচা এক প্রকার একাই হয়ে গেছে। সারাদিন প্রায় শুয়ে বসেই কেটে যায়। সন্ধ্যের পর বসির মিয়া আসে, ঘণ্টাখানেক গল্প করে। বসির চলে গেলে ভাতে ভূতে ফুটিয়ে খেয়ে শুয়ে পড়ে। বসির লোক অবশ্য ভালো। করিমের দরকারি জিনিসপত্র সব এনে দেয় বাজার থেকে। গল্প বলার মাঝে হুঁকো নিভে গেলে আঙ্গরা চালিয়ে দেয়, চাটাও করে দেয় মাঝে মাঝে। বাইরের গাব গাছটায় রাত চড়া কোনো পাখি ডেকে উঠল। করিম চাচা হুঁকো টানা থামিয়ে একবার ঘাড় তুলে দেখল। আরো একবার হুঁকোতে টান দিতে গেল। ঠিক তখনই বসিরকে দেখা গেল বাড়ির বাইরে। দরমার বেড়া ঠেলে ভিতরে ঢুকল সে, হাতে ঠোঙা, মুখে হাসি। দাওয়ায় উঠতে উঠতে হাসির পরতটা নিয়ে বলল, চাচা গরম গরম তেলে ভাজা এনেছি, না না খেয়ে দেখো খেয়ে দেখো। চাচা হুঁকো নামিয়ে হাত বাড়ালো। বসির, একটু চা করে আনতো বাপ। তেলে ভাজার সাথে বেশ খেতে ভালো লাগে। তোর চাচিও খুব ভালোবাসত রে। আমি এক্ষুনি আনছি। কিন্তু চাচা, চা আর তেলে ভাজা খেতে খেতে তোমার গল্প শুনবো কিন্তু। হ্যাঁ, বেশ বেশ, সে হবে না হয়। আগে তুই ওই চাটা করে আন দেখি। বসির চলে গেল। একটু পরেই কাঁচের গ্লাসে গরম চা এনে একটা করিম চাচাকে দিয়ে বলল, নাও খেতে খেতে এবার বড় দেখি একখান গল্প। চাচা কোনো উত্তর দিল না, আনমনে চুমুক দিল চায়। গাব গাছের পাখিটা আবারও ডেকে উঠল। বসির উসখুস করল একটু। করিম চাচা বলতে শুরু করলো, তখন আমার বয়স এই 24-25, শাদি হয়েছে বছর খানেক হলো। তো একদিন দুপুরে ওই ভাত ঘুমের পর তাঁত বুনছি, তোর চাচি এসে দরজায় দাঁড়ালো। কি গো, মেলায় যাবে বলেছিলে, যাবে না? যাবো তো, কিন্তু অমনি কিন্তু যাবে কিনা বলো। এই গামছাগুলো বোনা শেষ করতে না পারলে মহাজন যে বেজায় চটে যাবে গো। তোর চাচি তো রেগে মেগে চলে গেল, আমারও গেল মনটা খারাপ হয়ে। তাঁত ছেড়ে উঠে পড়লুম। চাচির কাছে গিয়ে দেখি সে অভিমান করে মুখ ঘুরিয়ে বিছানায় শুয়ে আছে। নতুন বউকে কে না আর তো আজ করে বল। আর রাগ করে শুয়ে থাকতে হবে না, চলো চলো মেলায় যাব। বেশ কিছুটা জোরাজুরির পর চাচির রাগ কমলো। তৈরি হলো মেলায় যাওয়ার জন্য। বিকেল বিকেল বের হলাম দুজনে। যাওয়ার সময় ভালোই গেলাম। মেলাতেও মজা হলো অনেক। তোর চাচি এটা সেটা কিনতে লাগলো, আমিও কয়েকটা দরকারি জিনিস কিনলাম। গোল বাঁধলো ফেরার পথে। বুঝিসই তো, মেয়েরা কেনাকাটা করতে পেলে সময় হুঁশ। হ্যাঁ, আমাদেরও তাই দেরি হলো অনেকটাই। যখন বাস স্ট্যান্ডে এলাম তখন বাস ছেড়ে বেরিয়ে গেছে। পড়লাম মহা বিপদে। হ্যাঁ গো, এবার কি করবে? এই বাস স্ট্যান্ডে কি রাত কাটাতে হবে নাকি? সত্যি বলছি বসির, সে সময় মেজাজ গরম হয়ে গিয়েছিল, কিন্তু ওই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, দেখি অন্য কোনো উপায় আছে নাকি।
খোঁজ নিয়ে জানতে পারলাম বাস স্ট্যান্ড থেকে বাঁদিকের একটা পথ ধরে গেলে নদীর ঘাটে যাওয়া যাবে। সেখান থেকে নৌকো ধরে ফিরতে হবে। অগত্যা হাঁটা পথ ধরলাম, কিন্তু দিনটাই হয়তো খারাপ ছিল। নদী ঘাট একদম ফাঁকা, সেখানে নেই কোনো নৌকাও। তোর চাচি ধপাস করে বসে পড়লো ঘাটে। নৌকা তো একটাও নেই গো, এবার কি হবে? আমিও হতাশ হয়ে বসে পড়লাম। রাত যত বাড়ছে শীতের কামড়ও তত বাড়ছে। ভীষণ এক বিপদে পড়ে গেলাম। শূন্য এক দৃষ্টি নিয়ে নদীর দিকে তাকালাম। বলছিলাম আজ রাত কি এখানেই কাটাতে হবে নাকি? তাছাড়া আর উপায় কি? ওদিকে বাস নেই, এদিকে নৌকা নেই। এখানেই বসে থাকতে হবে সারা রাত। ঝিম মেরে বসে রইলাম দুজনে। রাত গড়িয়ে চলল। কোথায় যাবেন বাবু? ঘর ঘর গলাটা কানে যেতেই চমকে তাকালাম। দেখলাম একটা মাঝ বয়সী লোক ঘাটের ধাপে দাঁড়িয়ে, গায়ে একটা মোটা সুতির চাদর, মাথায় একটা মাফলার, চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলছে। আমি কিছু বলার আগেই সে আবারও বলল, কি হলো বলুন, কোথায় যাবেন? আমি পার করিয়ে দিয়ে আসবো। আমরা যাব মসলন্দপুর। চলে আসুন। বলেই সে আমাদের উত্তরের অপেক্ষা না করে ঘাটের ধাপ ধরে নেমে গেল। আমি একবার তোর চাচির দিকে, একবার লোকটার চলে যাওয়া ধাপগুলোর দিকে তাকালাম। কই চলো। ও দেখো না, লোকটা যেন কেমন। ওরে বিশ্বাস করাটা কি ঠিক হবে গো? এছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। নৌকায় তো চড়ি, তারপর দেখা যাবে। এখানে বসে থাকলে এমনিতেই শীতের কামড়ে মরে যাব। দুজনেই সিঁড়ির ধাপ ধরে নামলাম। ঘাটের আলো আঁধারিতে দেখলাম একটা নৌকা ভাসছে জলে। লোকটা যে আমাদের জন্যই অপেক্ষা করছে তা তার ভঙ্গিমাতেই স্পষ্ট। কিন্তু এতক্ষণ এই নৌকাটা ছিল কোথায়? নাকি অন্য ঘাটে লোক নামিয়ে দিয়ে আবার ফিরে এসেছে এই ঘাটে? কে জানে বাবু। দোনামোনা করেই আমরা উঠে বসলাম নৌকায়। নৌকাটা দুলে উঠল। ছইয়ের ডগায় যে ছোট্ট হ্যারিকেনটা ঝুলছে সেটাও দুলে উঠল, ক্যাচ ক্যাচ একটা আওয়াজ তুলে। আমরা দুজনে বসলাম ওই পাটা নড়ে যাওয়া পাটাতনে। লোকটা নৌকো ছেড়ে দিল। নাজমা মানে তো চাচি খুশি হলো কিনা জানি না, কিন্তু আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে মনে বললাম, আল্লাহ ভালোই ভালোই বাড়ি পৌঁছে দাও। কিন্তু তখনও ভাবিনি সেই রাতটা আমাদের জীবনে কি নিয়ে আসছে। করিম চাচা থামল। বশির কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হলো চাচা, থামলে কেন? কি হয়েছিল সেই রাতে? করিম চাচা শুকনো একটা হাসি দিল। সেই রাতে তো শুরু হয়েছিল মাত্র। কিন্তু কিন্তু কি চাচা? বলছি। তার আগে তুই একটু ওই আংড়া নিয়ে আয়, হুঁকোটা নিভে গেছে। বশির প্রায় ছুটে গেল। উনুন থেকে এক টুকরো আংড়া চিমটে করে এনে হুঁকোয় দিল। না, এবার বড় দেখি, আমার যা তর্স হয়েছে না গো। করিম চাচা হুঁকোয় আরাম করে টান দিল বার দুই। তারপর আবার বলতে শুরু করলো, নৌকো মাঝপথ খুব জোর গেছে। তখনই মনে হলো নৌকোর ছইয়ের ভেতরে কেউ আছে। হ্যাঁ রে, একটা ঝুমঝুমি বাজানোর মৃদু আওয়াজ কানে এলো। আওয়াজটা যে শুধু আমি শুনেছি তাই নয়, নাজমার কানেও গেছে শব্দটা। সে ফিস ফিস করে আমায় বলল, সইয়ের ভিতর কেউ আছে মনে হচ্ছে, কোনো বাচ্চা ছেলে হবে। ও আপনার মনের ভুল, সই ফাঁকা। বিশ্বাস না হলে ভেতরে গিয়ে দেখুন। নাজমা আর চোখে উঁকি দিল ছইয়ের ভেতরে, কিন্তু আলো অন্ধকারে দেখতে পেল না কিছুই। নৌকো নিজের মতো এগিয়ে চলল। আমি চুপ করে বসে রইলাম। নাজমার মুখে হারিকেনের আলো পড়েছে। সেই আলোয় কেমন থমথমে লাগছে, মনে হচ্ছে সে কিছুর জন্য ভয় পাচ্ছে। আবারও ঝুমঝুমি শব্দটা কানে এলো, কিন্তু আমি বা নাজমা কিছু বলার আগেই লোকটা ঘর ঘর গলায় বলল, আপনাদের তবে একখান গল্প বলি শুনুন। মনের অস্বস্তিটাও কাটবে, রাস্তাটাও পার হয়ে যাবে। নাজমার যে এখন গল্প শোনার বিশেষ ইচ্ছে নেই,
তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি বেশ আগ্রহী হলুম। হ্যাঁ, বলো 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 তো একটা গল্প, বেশ জম্পেশ যেন হয়। জম্পেশ? জম্পেশ কিনা জানি না, তবে এ গল্প ভুলতে পারবে না এ জীবনে। সেটা ছিল শ্রাবণ মাসের সন্ধ্যা। বিকেল থেকে আকাশে মেঘের দৈত্য লাফালাফি শুরু করেছে। আমি নৌকো নিয়ে চলেছি নদীর বুক চিরে, যাব ইলিশ গাঙে। খবর পেলাম সেখানে ভালো ইলিশ উঠেছে এবারে, তাই ঝড় বৃষ্টির ভয় না করে একাই বেরিয়ে পড়লুম। আমার বউ সরমা যদিও একা যেতে মানা করলো, কিন্তু আমি সেসব বিশেষ কানে নিলাম না। তখন জোয়ান বয়স, সাহসও বেজায় ছিল। মাছ ধরার জাল, ঝাঁকা আর দরকারি কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম। গাঙের কিছুটা আগেই বুঝতে পারলাম বিপদ যেন ঘনিয়ে আসছে। আকাশ পুড়ে বাজ আছড়ে পড়ছে নদীর জলে যেন। শুরু হলো দমকা হাওয়া। নৌকা নিয়ে এক হাত এগোনোই দায়। আরও একটু পরে আমি কিছু করার আগেই একটা দমকা হাওয়া আছড়ে পড়লো আমার নৌকার উপর, আর নৌকাটা শূন্যে পাক খেয়ে আছড়ে পড়লো বেশ কিছুটা দূরে। আমার দেহটা ছিটকে পড়লো জলের নৌকো থেকে। জলের প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে চলে গেল আমার দেহটা, আর আমি ভীষণ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেললাম। লোকটা থামলো। আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? মানে জ্ঞান ফিরে কি দেখলে? লোকটা আমার এই প্রশ্নে হাসলো। হ্যাঁ, হাসলো একটু। মুখটা কেমন যেন পাল্টে গেল। ঘোলাটে পাথরের মতো চোখ দুটো নড়ল ঈষৎ। তারপর মৃদু স্বরে বলল, সেদিন জ্ঞান না ফিরলেই হয়তো ভালো হতো, তাহলে এত কিছু খোয়াতে হতো না আমাকে। ছোট শিশুটাকেও মরতে হতো না এত সুন্দর নিষ্ঠুর ভাবে। সে কি বিভৎস মৃত্যু! ও তো গল্প বলবে বলছিল, তাহলে এসব কি বলছে? লোকটা হয়তো নাজমার কথা শুনতে পেল। শুকনো একটা হাসি দিয়ে বলল, জীবন তো একটা গল্পই, শুধু কারো কারো গল্পটা ভয়ানক হয়, একটু বেশি ভয়ানক। লোকটা আবারও থম মেরে গেল। আমি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? মানে স্রোতে ভেসে যাওয়ার পর আবার কিভাবে জ্ঞান ফিরল? লোকটা আলতো মাথা নাড়ল, মৃদু গম্ভীর স্বরে বলল, জ্ঞান যখন ফিরল তখন ঝড় বৃষ্টি থেমে গেছে। অন্ধকার কেটে ফুটে উঠেছে ভোরের আলো। পাখির কিচিরমিচির ডাক কানে এসে লাগলো। আমি দেখলাম আমি একটা চরের ধারে পড়ে আছি, গোটা দেহে কাদা মাখামাখি। আমি নদীতে জ্ঞান হতে থেকে নৌকো করে ভেসে বেড়াই। নদী আর তার চরের চারপাশ আমার হাতের তালুর মতো চেনা, কিন্তু দেখলাম এই জায়গা, এই চর আমার চেনা নয়। বেশ কিছুটা সময় ডাঙায় চুপ করে বসে রইলাম। ভিজে গায়ে সকালের হাওয়া লাগছে, কেমন যেন শীত শীত বোধ করতে লাগলো আমার। আরও একটু পরে উঠলাম, চর ধরে শুরু করলাম হাঁটা। তেষ্টায় গলা একেবারে শুকিয়ে গেছে, খিদে কুকড়ে যাচ্ছে পেট। আমি শুধু উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছি। কিছু দূর যেতেই একটা চালা ঘর চোখে পড়ল। মনের মধ্যে আশা জাগলো একটু। কিছুটা দ্রুত পায়ে হেঁটে গিয়ে চালা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। গলা একটু উঁচিয়ে ডাক দিলাম, কেউ আছেন? একটু জল দেবেন? না, কোনো উত্তর এলো না। একটু অপেক্ষা করে আবার ডাক দিলাম, দয়া করে একটু জল দিন না, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। না, এবারেও কোনো উত্তর এলো না। বুঝলাম কুটিরে এই মুহূর্তে কেউ নেই। চলে আসবো ঠিক করছি, এমন সময় একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পেলাম। থেমে গেলাম। নড়বড়ের দরজাটায় ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। ঘরের ভিতরটা কেমন যেন ধোঁয়াটে অন্ধকার, সাথে ভ্যাপসা একটা গন্ধ। চোখ সইতেই দেখতে পেলাম মেঝেতে একটা ছেঁড়া মাদুরে শুয়ে আছে একটা মহিলা। পরনে জরাজীর্ণ একটা শাড়ি, তার ঠিক পাশেই শুয়ে আছে একটা সদ্যজাত শিশু। আমি ঘরটা এক পলক চোখ বোলালাম। একদিকে একটা লম্বা দড়ি টাঙানো, সেখানে ঝুলছে লাল কৌপিন একটা। ঘরের কোণে খাড়া করে রাখা আছে একটা ত্রিশূল,
দেখে বোঝা যাচ্ছে কোনো সাধু বাবা বা কোনো তান্ত্রিকের বাসগৃহ। আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে ডাক দিলাম, এই যে শুনছেন? মহিলা আলতো চোখ তুলে তাকালো, জড়ানো গলায় বলল, ওকে 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 নিয়ে চলে যাও, এখানে থাকলে ও মরে যাবে। এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসেছিলাম একটু জলের খোঁজে, সেসব না পেয়ে এখন উদ্ভট ঝামেলায় জড়িয়ে পড়লাম। মনের ভিতর কেউ যেন বলল, পালা এখান থেকে, এক্ষুনি পালা, না হলে বিরাট বড় কোনো বিপদে পড়বি। পালাবো বলে পা বাড়ালাম, ঠিক তখনই বাচ্চাটা আবার কেঁদে উঠল। সত্যি বলছি, পা যেন কোনো এক মায়ায় আটকে গেল, চলে যেতে পারলুম না। মহিলা এবার পাশ ফিরল, আর মহিলার খোলা বুকে চোখ পড়তে আমার যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। ডান দিকে স্তনের উপর দগদগে একটা ক্ষত, সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত আর পুজের স্রোত। কেমন যেন একটা পচা গন্ধ নাকে এসে ঝাপটা মারল আমার। মহিলা একই রকম জড়ানো গলায় বলল, ওই ওই ঘরের কোণে বুঝবে, হয়তো একটু জল। আমি তেষ্টার টানে ছুটে গেলাম, কুচো গড়িয়ে জল খেলাম অনেকটা, শরীরে যেন জোর পেলাম। দয়া করে ওকে নিয়ে যান, ওকে বাঁচান। মহিলার আরতি যেন আরো দুর্বল করে দিল আমাকে। মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এভাবে এখানে? পাপে ভরে গেছে গোটা শরীর, গোটা শরীরে কামের দাগ। বলেছিলাম, বারবার বলেছিলাম, আমায় নিয়ে পালিও না, আমার সাথে সংসার করতে পারবে না। শুনলো না, এখানে নিয়ে এলো। মহিলা দম নিতে নিতে জড়ানো গলায় বলল অনেক কিছুই। আমি যেটুকু বুঝলাম, মহিলা একসময় ভাড়া করা মেয়ে ছেলে ছিল, পয়সা নিয়ে শরীর বিক্রি করত সে। এ হাত সে হাত ঘুরতে ঘুরতে কোনোভাবে এক তান্ত্রিকের হাতে পড়ে, প্রেমে পড়ে যায় তার। তান্ত্রিকের হাত ধরে চলে আসে এই নির্জন চরে। বছরখানেক মোটামুটি ভালোই ছিল। মহিলা জন্ম দেয় এক সন্তানের, আর বাচ্চাটা জন্মানোর কদিন পর থেকেই সে তান্ত্রিক নিরুদ্দেশ। মহিলার মনে সন্দেহ দানা বাঁধে। তার আশঙ্কা ওই তান্ত্রিক শ্মশানে গেছে, ফিরে এসে নিয়ে যাবে বাচ্চাটাকে, বলি দেবে তাকে শ্মশানে নিজে তন্ত্রক্রিয়ার স্বার্থে। কথাগুলো শুনে বুকে যেন ভয় চুপসে গেল আমার। আমি কি বলবো, কি করব, কিছু যেন স্থির করতে পারলাম না। তবু বললাম, আপনিও আমার সঙ্গে চলুন না, আমার বাড়িতে থাকবেন। আমার স্ত্রী আপনার দেখাশোনা করবে, আপনার চিকিৎসারও ব্যবস্থা করবে সে। না না, আমি আর কোথাও যাব না, অনেক পালিয়ে বেরিয়েছি, আর না, এখানেই চোখ বুঝবো। শরীরে পচন ধরেছে, কোনো ডাক্তার ভর্তিও আমায় আর বাঁচাতে পারবে না। আমি আর কিছু বলার আগেই বাচ্চাটা তারও স্বরে কেঁদে উঠল। দুদিন কিছু খায়নি, ও মুখে দুধ নেই, আর দেরি করবে। মহিলার মুখটা হেলে গেল একদিকে, চোখ দুটো বুজে গেল চিরদিনের মতো। আমি ঘরের কোণে রাখা ত্রিশূলটা তুলে নিলাম। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার আগে আরও একটা কাজ আমাকে করতে হবে। কুটিরের বাইরে কিছুটা দূরে খুঁড়লাম মাটি, ঘর থেকে দেহটা তুলে এনে নামিয়ে দিলাম কবরে। সযত্নে মাটি চাপা দিলাম। চোখ থেকে অবাধ্য কয়েক ফোঁটা জল পড়ল কবরের মাটিতে। কে জানে কেন ফিরে এলাম চালা ঘরে। বাচ্চাটা কেঁদে চলছে একটানা। তুলে নিলাম বুকে,
বাচ্চাটা চুপ করে গেল বটে, কিন্তু আমার বুকে যেন কিসের একটা ঢেউ খেলল। আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর, কিন্তু আমাদের কোনো সন্তান ছিল না। তাই হয়তো এক সদ্যজাত সন্তানকে বুকে নিতেই বুকের ভেতরে বাবার স্নেহ তোলপাড় করে উঠল। দ্রুত চর থেকে পা বাড়ালাম আমি। যেমন করেই হোক একটা নৌকো আমাকে পেতেই হবে। এতক্ষণ ফেরার জন্য আমি আকুল ছিলাম, কিন্তু এখন যেন জেদ চেপে গেল। ফিরতে আমাকে হবেই। বেপরোয়াভাবে চর ধরে এগিয়ে চললাম আমি। কিছুটা এগোতেই একটা গুরু গম্ভীর গলা কানে যেতে থমকে দাঁড়িয়ে গেলাম। জয় মা, জয় মা। লোকটাকে দেখতে পেলাম। গায়ে লাল কৌপিন, হাতে একটা মরার খুলি। কেউ বলে না দিলেও আমি জানি এ লোকটাই ওই মহিলার স্বামী, এই দুধের শিশুটির বাবা। বাচ্চাটা কেঁদে উঠল। আমি তাকে বুকে আরো চেপে ধরলাম। লোকটি চকিতে ঘুরল। কে ওখানে? আমি দ্রুত একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নিলাম। লোকটা কৌতূহলী চোখে তাকালো, একটু পরে আবার পা বাড়ালো। লোকটা চোখের আড়ালে যেতেই আমি দ্রুত জায়গাটা ছেড়ে সামনের দিকে এগিয়ে চললাম। কতটা পথ এভাবে পার হলাম খেয়াল নেই। একটা মৃদু হট্টগোল শুনে থামলাম। দেখলাম বেশ কিছু লোক মাছ ধরছে। কথা বলে জানতে পারলাম তারা মলয়পুরের লোক। মাছ ধরতে ধরতে এখানে চলে এসেছে। মলয়পুর আমাদের গাঁ থেকে 3 গাঁ দূরে। তাদের নৌকোতে বলে কয়ে একটা জায়গা পেলাম। কয়েকজন একটু সন্দেহ করলো এরকম একটা দুধের শিশু দেখে। বাচ্চাটা শরীর খারাপ, মায়ের থানে গিয়েছিলাম, ফেরার পথে রাস্তা হারিয়েছি, এসব বলে তাদেরকে বুঝাতে হলো আমায়। মলয়পুর থেকে কিছুটা বাসে, তারপর কিছুটা হেঁটে যখন বাড়ি ফিরলাম তখন সন্ধে গড়াতে শুরু করেছে। আমার শরীরের যা অবস্থা তা তো আর বলার নয়, কিন্তু বাচ্চাটা যেন একদম নেতিয়ে পড়েছে। এমনকি এখন কাঁদছেও না। দরজায় কড়া নাড়তে গিয়ে থেমে গেলাম। ভিতর থেকে সরমার কান্না শুনতে পেলাম। সরমা, সরমা, দরজা খোলো। সরমা ছুটে এসে দরজা খুলল। হাউ মাউ করে কেঁদে বলল, ওগো, ওগো, তুমি কোথায়? এ কি, এ বাচ্চাটা কার? ওগো, ওগো, তুমি কি আরো কত সংসার করেছো নাকি গো? ওগো, ওগো, আমার কি কপালটা পুড়ল গো। তুমি কি অন্য কোথাও সংসার করেছো নাকি? আরে চুপ করো, আগে একটা দুধের ব্যবস্থা করো দেখি, আর আমার জন্য কিছু খাবার দাও। আর থাকতে পারছি না। সরমা কি বুঝলো কে জানে, ছেলেটাকে আমার কাছ থেকে প্রায় ছোঁ মেরে নিয়ে চলে গেল। তারপর থেকে তাকে যেন আর পাওয়াই গেল না। এই খাওয়াচ্ছে, এই খেলছে, এই বকুনি দিচ্ছে। মাঝে মাঝে আমাকেই শুনিয়ে শুনিয়ে বলতো, ভগবান তাহলে পাঠিয়েছে বলো, না হলে ওই সময় তুমি ওখানে কিভাবে গেলে বলো তো? কাটলো এভাবে প্রায় মাস 6 ঘটনাটা ঘটলো একদিন দুপুরে। লোকটা থামলো। মনে হলো সে যেন হাঁপিয়ে গেছে। একটু হা করে দম নিল, তারপর বলতে শুরু করলো আবারও। কটা দিন ধরেই মনের ভিতরটা কেমন কুকাই ছিল আমার। একদিন দুপুরে বাড়ির দরজায় এসে দাঁড়ালো একটা লোক। আমি তখন উঠোনে বসে মাছ ধরার একটা জাল তৈরি করছিলাম। গম্ভীর কর করে গলাটা কানে এলো, ভিক্ষে দেবেন মা? আমি সেই মুহূর্তে ব্যাপারটা তেমন আমল দিলাম না। এরকম মাঝে মাঝে লোকে ভিক্ষে করতে আসে। শর্মা ভিতরের ঘর থেকে 1 বাটি চাল এনে ভিক্ষে দিল। এমন সময় কেঁদে উঠল বাবলু। মানে শর্মা ওই নামেই তখন বাচ্চাটাকে ডাকতে শুরু করেছে। লোকটা ভিক্ষে নিয়ে চলে যেতে গিয়েও থেমে বলল, মা, তোর বাচ্চাটাকে একবার আনতো, একটু আশীর্বাদ করে যাই। সরমাও সরল মনে নিয়ে এলো বাবলুকে। আর লোকটা বাবলুকে দেখেই চিৎকার করে উঠল, এ ছেলে তো আমার। তোরা আমার স্ত্রীকে খুন করে আমার ছেলেকে চুরি করেছিস। আমি জাল ছেড়ে লাফিয়ে উঠে ছুটে গেলাম। কাছে যেতে চিনতে পারলাম লোকটাকে। চর থেকে ফেরার পথে এই লোকটাকে আমি জয় মা ধ্বনি বলতে শুনেছি।
দূর দূর করে লোকটাকে তাড়াতে তাড়াতে দ্রুত হাতে তার সদর দরজাটা আমি বন্ধ করলাম। লোকটা তখনও বাইরে থেকে গজরাচ্ছে। রাখতে পারবি না, পারবি না রাখতে। মা তোদের শাস্তি দেবে। জয় মা, জয় মা, পাপীদের বিনাশ কর মা। চিৎকার করে গজরাতে গজরাতে চলে গেল লোকটা। সরমা কেমন যেন ভয় গুটিয়ে গেল, শুধু বলতো, হ্যাঁ গো, আমার বাবলুকে ওই ওই লোকটা নিয়ে চলে যাবে না তো? আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাবলুকে কেউ তোমার কোল থেকে কাটতে পারবে না। ঈশ্বর ওকে আমাদেরকে দিয়েছে, এ শুধু আমাদের। কিন্তু দিন দুই পরে থেকেই ঘটতে শুরু করলো ঘটনাগুলো। সেদিন রাতে শুয়ে আছি, মনে হলো বাড়ির উঠোনে কেউ যেন হাঁটা চলা শুরু করেছে নিঃশব্দে। একবার সরমার দিকে তাকালাম, সে অঘরে ঘুমাচ্ছে। চুপি চুপি উঠলাম, অতি সাবধানে দরজা খুলে বের হতে গেলাম বাইরে। কিন্তু দাওয়া ধরে কিছুটা যেতেই থমকে দাঁড়িয়ে গেলাম আমি। উঠোনে এক ছায়া মূর্তি হেঁটে চলে বেড়াচ্ছে নিঃশব্দে। ছায়ামূর্তির অবয়ব কালো পোশাকে ঢাকা। কেই লোকটা? নাকি নাকি কোনো লোক নয়, অশরীরী কেউ। বুকের ভেতরটা গুড়গুড় করে উঠলো আমার। এগিয়ে যাব কি যাব না ভাবছি, তখনই ঘুরল ছায়ামূর্তিটা। আর তার চোখ মুখ দেখে আমার হৃৎপিণ্ডটা প্রায় কেঁপে উঠল। বাপরে, কি ভয়ঙ্কর যেন! চোখ দুটো কোনো মানুষের হতেই পারে না। আমার মুখ থেকে ভয়ের একটা চাপা আর্তনাদ বের হয়ে এলো। শব্দ পেতে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি নিজেকে একটু থিতু করে বিছানায় ফিরে এলাম। আবার সেদিন ভোরবেলায় শর্মার চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। ওগো, দেখে যাও, এক্ষুনি এসো, দেখে যাও এক্ষুনি। আমি বিছানা ছেড়ে পড়ি কি মরি করে ছুটে গেলাম। আর গিয়ে যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। উঠোনের এক কোণে পড়ে আছে একটা মাথার খুলি, তাতে রক্ত ছেটানো। খুলিটাকে তুলে বাইরে ডোবায় ফেলে দিয়ে এলাম বটে, কিন্তু মনের ভেতরে কেউ যেন বলল, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পরের দিন সদর দরজায় পড়েছিল একটা কালো রক্তমাখা কাক। তার পরের দিন একটা রক্তমাখা বেড়াল। এই ঘটনার দিন রাতে ঘটল ব্যাপারটা। সেদিন একটু শুতে রাতই হয়েছিল, তবে শরীর ক্লান্ত ছিল বলে শুয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। আর একটু পরেই ঘটল ঘটনাটা। আমি, বাবুল, সরমা তিনজনে মিলে চলেছি নৌকো করে। সরমা বসে আছে পাটাতনে বাবুলকে কোলে নিয়ে, আমি তার বইছি। একটু পরেই একটা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগলো। গন্ধটা যেন নাড়িয়ে দিল আমাকে। আর একটু পরেই দেখলাম কয়েকটা ছায়ামূর্তি বের হয়ে এলো নৌকোর ছাউনির ভিতর থেকে। আষ্টে গন্ধটা আরো বাড়লো। ছায়ামূর্তিগুলো এগিয়ে এলো শর্মার দিকে, হাত বাড়ালো বাবুলের দিকে। কি বিভৎস তাদের মুখ, কি হিংস্র তাদের চোখ! মুখের দুই পাশ থেকে বের হয়ে এসেছে তাদের ধারালো দাঁত, কষ পেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তাদের মধ্যে একজন বাবুলকে ছোঁ মেরে তুলে নিল শর্মার কোল থেকে। আমি দাঁড়টা তুলে আঘাত করতে চেয়েছিলাম তাকে ভীষণভাবে, কিন্তু দেখলাম আমি হাত নাড়াতে পারছি না। কোনো এক জাদু বলে যেন অবশ হয়ে গেছে সেগুলো। ওই হিংস্র অশরীরই বাবুলকে দু হাতে চেপে ধরে তার ধারালো দাঁত দিয়ে বাবুলের গলায় ভয়ঙ্কর একটা কামড় বসালো। রক্ত ছিটকে বেরিয়ে এলো। বাবুলের দেহটা কাটা মাছের মতো ছটফট করে উঠল। আর আমি চিৎকার করে উঠলাম, বাবুল, বাবুল! বিছানা ছেড়ে ধর্মড়িয়ে উঠে বসলাম আমি। বাপরে, কি ভয়ানক স্বপ্ন! সরমা উঠে পড়েছিল, ভীষণ এক ভয় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কেন যেন আমার মনে হলো ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। আমি তাই এক প্রকার নিরুপায় হয়ে পরদিন সকালে গেলাম ভবানী মুখুজ্জের বাড়ি। তাকে গিয়ে সবটা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, কেউ কালো জাদু করেছে, সম্ভবত ওই লোকটাই। বিরাট বিপদে আছিস, খুব শিগগিরই এটার খণ্ডন করতে হবে। কথা বলেছি ঘোল 3 দিন পরে অমাবস্যার দিন তিনি বিশেষ ক্রিয়াদি করবেন খণ্ডনের জন্য। মনে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু বুঝতে পারিনি তখন অনেক দেরি হয়ে গেছে। লোকটা থামলো, আবারও নিজের মনে দাঁড় বেয়ে চলল। কে জানে
কে জানে নিজেকে গোছাচ্ছে হয়তো মনে মনে। আমি কিছু বলার আগেই নাজমা বলল, তারপর? তারপর বলি বলি আমি কিছুটা আনমনেই বাড়ি ফিরছিলাম। সদর দরজার সামনে পায়ে কিছু একটা ঠেকলো। ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। আহ 3 দিন বাদে অমাবস্যা বলে বেশ অন্ধকার, তবু জিনিসটা হাতে তুলে দেখতে কিছুটা অবাক, কিছুটা ভয় পেলাম। একটা পুতুল, কিন্তু যেটা ভয় পাইয়ে দিল, পুতুলটার গলায় একটা বড় পেরেক গাঁথা, হাতে চকচকে আঠালো কিছু ঠেকলো। আমি জানি এই আঠালো জিনিসটা রক্ত। বিরক্ত ও ভয়ে ছুঁড়ে ফেলে দিলাম সেটা দূরে, কিন্তু ভাবিনি বাবু তখন ঘটে গেছে অনেক বড় বিপদ। লোকটা আবারও থামলো। আমি আর নাজমা একে অপরের দিকে কোনো এক কৌতূহল বসে তাকালাম, কিন্তু আমরা কিছু বলার আগেই লোকটা আবারও বলতে শুরু করলো। উঠোনে পা দিয়েই বাবুলের কান্না শুনতে পেলাম। কেন জানি না বুকটা ছ্যাত করে উঠল। প্রায় দৌড়ে এগিয়ে গেলাম ঘরের দিকে। যা দেখলাম তাতে আমার শরীর অবশ হয়ে গেল। মনে হলো হৃৎপিণ্ডটা যেন যন্ত্রণায় আটকে গেল গলার কাছে। সরমার দেহটা পড়ে আছে ঘরের মেঝেতে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে। 2 হাত দিয়ে চেপে ধরেছে গলাটা। আমি ঝাঁকালাম সরমাকে। সরমা, 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 কি হয়েছে তোমার? সরমা। সরমার গলা থেকে একটা চাপা গোঙানি বের হলো। হাত দুটো গলা থেকে সরে এলো, আর গলা দিয়ে বের হয়ে এলো ঝলকে ঝলকে রক্ত। দেহটা ঝাঁকুনি দিয়ে উঠলো বেশ কয়েকবার, আর নিথর হয়ে গেল চিরদিনের মতো। আমি কি করব না বুঝতে পারলাম না। তখনই কানে এলো সেই গমগমে গলাটা। জয় মা, জয় মা, পাপীর বিনাশ কর মা। আমি জানি এরপর আমার অথবা বাবুলের পালা। কালা জাদু মৃত্যু ফাঁদ পেতেছে আমাদের জন্য। আমাকে এক্ষুনি এই ফাঁদ থেকে বাবলুকে নিয়ে পালাতে হবে। একবার সরমার নিথর দেহটার দিকে তাকালাম, মনে মনে বললাম, ক্ষমা করো সরমা, আমায় এখন বাবলুকে নিয়ে পালাতে হবে, আর যে কোনো উপায় নেই। বুক ঠেলে কান্না উকড়ে আসতে লাগলো। দাঁত চেপে সামলালাম নিজেকে। কাঁধে একটা প্রয়োজনীয় জিনিসের পুটুলি নিয়ে খিড়কির দরজা খুলে বাবুলকে বুকে জড়িয়ে দৌড় দিলাম। যেমন করেই হোক নদী ঘাটে আমাকে পৌঁছাতে হবে। সেখানে বাধা আছে আমার নৌকাটা। তারপর অনেক দূর পালাতে হবে বাবলুকে নিয়ে, এত দূরে যেখানে এই লোকটার ছায়া পর্যন্ত পড়বে না। দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারলাম লোকটা আমার পিছু নিয়েছে। বাজ পড়া গলায় হুঙ্কার দিচ্ছে সে। বৃথা চেষ্টা করছিস, কোথাও পালাতে পারবি না। ওটা আমার বাচ্চা, ওকে আমি না পেলে তুইও পাবি না। আমি দৌড়ের বেগ বাড়িয়ে দিলাম। এই তো নদীঘাট। যেমন করেই হোক পৌঁছাতেই হবে আমাকে। বুকে হাফ ধরছে, বাবলু ছটপট করছে বুকের ভিতর। আমি তবু দৌড়ে চলেছি, পালাচ্ছি, ভীষণ আতঙ্কে পালাতে চেষ্টা করছি আমি। ঘাটে আমার নৌকো বাঁধা। আমি ঝাঁপ দিয়ে উঠলাম নৌকোতে। বাবলুকে পাটাতনে শুইয়ে দাঁড় টানলাম। লোকটা ঘাট থেকে প্রচন্ড আক্রোশে বলল, দেখে তুই কোথায় পালাতে পারিস। জয় মা। বলেই সে কিছু একটা ছুড়ল জলের মধ্যে। একবার নয়, 2 বার। আর কয়েক মিনিট এর মধ্যেই বাবলু ভীষণ ছটফট করতে শুরু করলো। চোখ ঠিকরে বের হয়ে গেল কোটর থেকে। গলা ফাটিয়ে কাঁদতে শুরু করলো সে। আমি দাঁড় ছেড়ে বাবলুকে নিয়ে ছইয়ের ভিতরে ঢুকলাম। পুটুরি থেকে একটা ঝুমঝুমি বের করে তার হাতে দিয়ে তাকে ভোলাতে চাইলাম, কিন্তু কয়েকটা মুহূর্ত মাত্র। বাবলুর গলা দিয়ে বের হয়ে এলো দলা দলা রক্ত। আমি বুকে তুলে নিলাম বাবলুকে। পাগলের মতো বলে উঠলাম, এই বাবলু, বাবলু, কিছু হবে না তোর। আমি তোকে ঠিক। বাবলু। বাবলুর নড়াচড়া থেমে গেল। রক্তে ভিজে যাচ্ছে আমার বুক। আস্তে আস্তে নামিয়ে দিলাম নিষ্প্রাণ দেহটাকে। আমার শরীরটা চাকুন দিয়ে উঠল। মনে হলো গলা দিয়ে হাজার হাজার বিষাক্ত সাপ উঠে আসছে। আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরছে আমার গলা।
গলাটা এক্ষুনি ফেটে যাবে। লোকটা আর কিছু বলল না দেখে আমি জিজ্ঞেস করলাম, তারপর তারপর তুমি কিভাবে বাঁচলে? আপনাদের ঘাট চলে এসেছে বাবু। আমি দেখলাম সত্যি ঘাট এসে গেছে। রাতও বাড়ছে, পথঘাটও খুব ভালো না, কিছু পথ আমাদের হেঁটেই যেতে হবে। তাই আর কথা না বাড়িয়ে নাজমাকে তাড়া দিলাম, চলো চলো নামতে হবে, ব্যাগপত্রগুলো সব নাও। আমি আগে নেমে হাত বাড়ালাম নাজমার নামার জন্য। লোকটা তখন নাজমাকে উদ্দেশ্য করে বলল, বাচ্চাটাকে যত্নে রেখো মা। বাচ্চা? আরে আমার শাদি তো এই 7-8 মাস হলো সবে, এখনো বাচ্চা? আরে আরে বাচ্চা হওয়ার সময় হোক গো ভাই, তার আগে আরে আরে এক মিনিট দাঁড়াও, তোমার ওই পাড়ানিটা? কিন্তু আমি তাকিয়ে দেখলাম ঘাটে কোনো নৌকোর চিহ্নই নেই। নৌকোটা যদি চলেও যায় ঢেউয়ে চিহ্ন থাকবে, নেই, তেমন কিছুও নেই। ব্যাপারটা কি হলো? নৌকাটা এর মধ্যেই চলে গেল। তাই দেখছি। এখন চলো বাড়ি ফেরা যাক। বাড়ি তো ফিরে এলাম, কিন্তু বুঝতে পারিনি তখনও আমরা দুজন নয়, বাড়ি ফিরেছি 3 জনে। বুঝলাম রাত বাড়তেই। করিম চাচা থামলে বসির একটু মাথা চুলকে বলল, চাচা থামলে যে বড়, রাত বাড়তে কি হলো? বলছি তার আগে আরেকবার চা করে আনতো দেখি। গলাটা একেবারে শুকিয়ে গেছে। ইচ্ছে ছিল না, কিন্তু তবু দৌড়ে গেল রান্না করে, চটপট 2 কাপ চা করে এনে অস্থির হয়ে বলল, এই নাও চাচা, এবার বড় দেখি সেই রাতে কি হলো। করিম এতক্ষণ চোখ বুজে বসেছিল। বসিরের ডাকে চোখ খুলে তাকালো, চায়ের কাপটা তুলে আলতো করে একটা চুমুক দিয়ে বলল, বলছি। চায়ে আরো একটা চুমুক দিল চাচা, তারপর বলতে শুরু করলো, মেলায় রঙিন সুতোর কটা বান্ডিল কিনেছিলাম। সুতোর বান্ডিলের ব্যাগটা তাঁত ঘরে রাখতে গিয়ে ব্যাগ থেকে একটা জিনিস মেঝেতে পড়ল। তাকিয়ে দেখি একটা ঝুমঝুমি। নাজমাকে ডাক দিলাম, নাজমা। কি হলো গো, এভাবে ডাকছো কেন? তুমি কি মেলায় ঝুমঝুমি কিনেছিলে? তুমিও তো ওই লোকটার মতোই বলছো যে। এখন কি ওসব কেনার সময় হয়েছে নাকি? কি যে সব বলো, দেখো কিছু কিনতে গিয়ে ভুল করে হয়তো চলে এসেছে। হাসতে হাসতেই চলে গেল নাজমা। আমিও ঝুমঝুমিটা ঘরের কোণে একটা টেবিলে রেখে বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু তখনই মনের মধ্যে কেউ বলে উঠল, আচ্ছা এই ঝুমঝুমিটাই কি নৌকার ছইয়ের ভেতর? বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল আমার। রাতে একটা আওয়াজ কানে যেতেই ঘুমটা ভেঙে গেল আমার। মনে হলো তাঁত ঘরে কেউ ঘুরে বেড়াচ্ছে। প্রথম ভাবলাম মনের ভুল, কান পেতে শুনতে চাইলাম। হ্যাঁ, ঠিক কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। নাজমাকে ঠেলা দিলাম, এই ওঠো। নাজমা ধর্মরিয়ে উঠল। কি হলো গো, তুমি এভাবে ঘামছো কেন? শব্দটা শুনতে পাচ্ছ? তাঁত ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে। নাজমা শুনতে চেষ্টা করলো শব্দটা। তখনই বলেছিলাম লোকটারে আমার ঠিক লাগছে না, এসব ওর জন্যই হচ্ছে, বুঝছো? আমি বিছানা ছেড়ে উঠলাম। নাজমা আমার হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছো? দাঁড়াও দেখি কে ওভাবে হাঁটছে, ছোট্টরও তো হতে পারে। আমি তাঁত ঘরের দিকে এগিয়ে গেলাম, আলতো হাতে খুললাম দরজা। খোলা জানলা দিয়ে ফিকে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। সেই আলোয় যা দেখলাম তাতে শরীর আমার ভয়ে গুটিয়ে গেল যেন। হ্যাঁ, একটি বাচ্চা ছেলে টলমল পায়ে হেঁটে যাচ্ছে ঘরের মেঝে ধরে। তার হাতে একটা ঝুমঝুমি, মাঝে মাঝে বাজাচ্ছে সেটা। একটু পরেই কাঁধে গরম নিঃশ্বাস পড়তে চকিতে খুললাম। দেখি নাজমা গা ঘেঁষে দাঁড়িয়ে। কিছু দেখতে পেলে? হ্যাঁ, ওই যে একটা বাচ্চা ছেলে, দেখো। কিন্তু কোথায় কি? ঘরের মেঝেতে তো কেউই নেই।
আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম নাজমার দিকে। আমার মনে হয় ওই ঝুমঝুমিটা টেবিল থেকে কোনোভাবে পড়ে গেছে, আর তুমি সেটা শব্দই শুনছো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু আলতো মাথা নেড়ে এলাম শোয়ার ঘরে। পরের দিন বিকেল থেকে ঘটতে শুরু করলো ঘটনা। আমি একটা গামছা বুনছিলাম, মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি পেছনে ঘুরলাম, কিন্তু দেখতে পেলাম না কাউকেই। তাঁত বোনায় তেমন মন দিতে পারলাম না। মাঝে মাঝেই মনে হতে লাগলো কেউ হেঁটে যাচ্ছে ঘরের ভেতরে। তবু মনকে বোঝালাম, না না না, এসব মনের ভুল। দিন কয়েক এভাবেই কাটলো। একদিন হাট থেকে বিক্রি বাট্টা করে ঘরে ফিরছি, দরজার কাছে নাজমার গলা শুনতে পেলাম। ও কি হচ্ছে কি? একটু চুপ করে বসো তো। ভাবলাম কেউ বুঝি বা এসেছে, কিন্তু দেখলাম কেউ নেই। নাজমা রান্না করছে আর মাঝে মাঝেই বকছে এরকম। কি হলো নাজমা, কার সাথে কথা বলছো? কেন বাবলু, তুই একটু ও ঘরে বস, আমি তো দুধ গরম করে আনছি। আমি দেখলাম নাজমা একটু পরেই এক বাটি দুধ গরম করে নিয়ে তাঁত ঘরের দিকে চলে গেল। সেদিন আমি আর কথা বাড়াইনি, কিন্তু দেখলাম দিন দিন নাজমার এই পাগলপোনা বেড়েই চলেছে। হ্যাঁ গো, আজ হাট থেকে দুটো জামা কিনে এনে তো। বাবলু জামাগুলো সব ছোট হয়ে গেছে। কিনে না আনলে নাজমা চিৎকার শুরু করে দিত। তোমাকে পই পই করে বলে দিলাম জামা আনতে, তুমি শুনলে না। কি পাগলামো করছো বলো তো? সেদিন নৌকোয় লোকটা বাবলুর গল্প বলেছিল, সেটা তোমার মনে গেঁথে গেছে, তাই এরকম? না গো না, বাবলু সত্যি আছে। এই তো একটু আগে আমার সাথে খেলছিল, তোমার পায়ের আওয়াজ পেয়েই তো চলে গেল। তোমারে ভয় পায় মনে হয়। আমি যতই নাজমাকে ভুল ভাবি, কিন্তু আমিও তো এই একই জিনিস অনুভব করছি। তফাৎ শুধু সে বাবলুকে দেখতে পাচ্ছে আর আমি তেমন ভাবে পাচ্ছি না। দিন যত গড়াতে লাগলো ততই নাজমার পাগলামি বাড়তে লাগলো। একদিন দেখলাম তাঁত ঘরে সুতোর বান্ডিলের মধ্যে একটা ছোট্ট পুতুল, ঠিক মা যেভাবে তার সন্তানকে বিছানায় শুইয়ে রাখে সেভাবেই শোয়ানো। বুঝলাম এ নাজমারি কাজ। কোনো উপায় না পেয়ে গেলাম পীর সাহেবের কাছে। সব বললাম তাকে। সে আমাকে একটা তাবিজ দিল, জড়িবুটির একটা ভেষজ দিল নাজমার মাথায় মাখানোর জন্য, আর একটা পুঁটলি দিল তাঁত ঘরে রাখার জন্য। আমি পীর সাহেবের কথা মতো নাজমার মাথায় জড়িবুটির প্রলেপ লাগিয়ে দিলাম, তাবিজটা পড়ালাম গলায়, তাঁত ঘরে রাখলাম পুঁটলিটা। কিন্তু ভাবিনি সেদিন রাতেই ঘটবে ঘটনাটা। অনেকগুলো গামছার অর্ডার ছিল। রাত হয়ে গেল বুনতে বুনতে। ক্লান্ত শরীর নিয়ে কখন যে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। গায়ে তাপ লাগতে চোখ খুলে গেল, লাফিয়ে উঠলাম। ঝুলতে থাকা হারিকেনটা উল্টে গেছে কোনোভাবে, সুতোর বান্ডিলে আগুন লেগে গেছে। নাজমার চিৎকার শুনতে পেলাম। ওগো তুমি এখনই বের হয়ে এসো তো। আমি প্রায় দৌড়ে বেরিয়ে গেলাম, আর ঠিক তখনই নাজমা চিৎকার করতে করতে ঘরে ঢুকলো। বাবলু, বাবলু! আমি নাজমাকে টেনে বের করে নিয়ে এলাম। সে পাগলের মতো চিৎকার করে চলল। বাবলুকে বাঁচাও, ও পুড়ে মরে যাবে, ওরে বাঁচাও, বাবলু রে বাঁচাও। আমি নাজমাকে বুকে জড়িয়ে ধরলাম। সে কেঁদে চলল পাগলের মতো। কোথা থেকে দমকা একটা হাওয়া এলো, খুলে গেল জানলাটা, আর আগুনটা যেন দপ করে নিভে গেল। আমি শুধু দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি পাক খেয়ে চলে যাচ্ছে খোলা জানলা দিয়ে অন্ধকারের দিকে। করিম চাচা থামল, কোনো উত্তর দিল না, চোখ বুজে বসে রইল। করিম আলতো মাথা নাড়ল, শুধু কোনো উত্তর দিল না। বসির চলে গেলেও সে বসে রইল আরো একটুক্ষণ। গাব গাছে বসে থাকা পাখিটা আবারও ডেকে উঠল। করিমের শরীরটা নড়ল ঈষৎ। আরো একটু পরে উঠল সে, ধীর পায়ে এগিয়ে গেল তাঁত ঘরের দিকে। ভেজানো দরজাটা খুলে ঢুকল।
শূন্য এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল শুধু। কেউ যেন ঢুকলো ঘরে খুব নিঃশব্দে। চেনা গন্ধ নাকে এসে লাগলো। মৃদু স্বরে কেউ বলল, তুমি এখনো সে রাতের কথা ভুলতে পারোনি? যাও খেয়ে নাও, অনেক রাত হলো। নাজমা, একটা পাপ আমি লুকিয়েছি সারা জীবন তোমার কাছে। কি পাপ? সেই রাতে হারিকেনটা নিজে থেকে উল্টাইনি আমি আমি সেটা নিজেই। আমায় আমায় কি ক্ষমা করতে পারবে নাজমা? হ্যাঁ, ক্ষমা করতে পারবে? কোনো উত্তর এলো না। করিম আবারও ডাক দিল, নাজমা। না, কোনো উত্তর নেই। করিমের চোখে বাষ্প জন্মালো। আলতো হাতে চোখ দুটো মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ফিরতে ফিরতে শুনতে পেল কেউ যেন তাঁত ঘরের ভেতর নিজের মনে বাজিয়ে চলেছে একটা ঝুমঝুমি। শুনছিলেন লেখক হেমন্ত দত্তের কলমে গ্রাম বাংলার একটি হারহিম করা ভয়ের গল্প, করিম জোলার বিপদ। গল্প পাঠে ছিল অভিক। করিম জোলার চরিত্রে ছিল রাজ, মাঝির চরিত্রে আমি দীপেন্দু দাস, অন্যান্য চরিত্রে ছিল পূজা, দীপেন্দু গোস্বামী, শান এবং খুশি। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আপনারা যখন এই গল্পটা শুনছেন তখন পুজো শেষ হয়ে গেছে, তাই আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে শুনতে থাকুন আমাদের চ্যানেলের গল্পগুলোকে। আজকে গল্পের পোস্টারে ছিল চিত্রায়ন এবং সাউন্ডে ছিল অভ্র। গল্পটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভূত চতুর্দশী স্পেশাল বেশ কিছু ভয়ের গল্প আসতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।